সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ নারী দল। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে 7 উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এদিন আগে ব্যাট করে গ্যাবি লুইজের 50-তে 185 রানে অল আউট হয়েছিল আইরিশরা। আর জবাবে ব্যাট করতে নেমে ফারজানা ও সুপ্তার জোড়া 50-তে 13 ওভার হাতে রেখে সহজেই জয় তুলে নেয় টাইগার্সরা। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। প্রথম 2 ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত আগেই করেছে বাংলাদেশ। ম্যাচটা নিয়মরক্ষার হলেও জ্যোতিদের জন্য জয় পাওয়াটা ছিল বেশ গুরুত্বপূর্ণ। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার রাস্তা সহজ করতে 2 পয়েন্ট বেশি জরুরি। তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে সহজেই হারিয়ে প্রথমবারের মতো কোনো দলকে হোয়াইট ওয়াশ করার কৃতিত্ব করে টাইগ্রেসরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আইরিশ নারীরা। টাইগার্স নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেননি আইরিশ ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন তারা। দলীয় 9 রানে সারা ফোর্বস ও 52 রানে হান্টার ফিরে যান প্যাভিলিয়নে। তবে এক প্রান্ত আগলে রেখে 50 তুলে নেন ওপেনার গ্যাবি লুইস। 52 রান করে দলীয় 97 রানে আউট হন তিনি। এরপর পেন্ডারগাস্টের 27, আর্লেন ক্যালির 18 ও অ্যালানে ডালজেলের 19 রানের ইনিংসের কল্যাণে নির্ধারিত 50 ওভারে 185 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। টাইগার্স বোলার ফাহিমা খাতুন 3টি, সুলতানা খাতুন ও নাহিদা আক্তার 2টি করে এবং রাবেয়া খান 1টি উইকেট নেন। 186 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 9 রানে ওপেনার মুর্শিদা খাতুন ফিরে যান প্যাভিলিয়নে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক পিঙ্কি ও শারমিন আক্তার সুপ্তা দলকে জয়ের পথ দেখান। দুজনে মিলে করেন 100 রানের জুটি। সুপ্তা ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ও সিরিজের দ্বিতীয় 50 তুলে নেন। ওয়ানডে ক্যারিয়ারের 13তম আর সিরিজের টানা তৃতীয় 50-র দেখা পান পিঙ্কি। তার 50-র পর সুপ্তা 72 রান করে দলীয় 252 রানে আউট হলে ভাঙে 143 রানে দ্বিতীয় উইকেট জুটি। পিঙ্কি অবশ্য ম্যাচ শেষ করে আসতে পারেননি। 61 রান করে দলীয় 165 রানে ফিরে যান ফারজানা। এরপর নিগার সুলতানা ও সোবহানা মুস্তারি জয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মাঠ ছাড়েন। 37.3 ওভারে 3 উইকেটে 186 রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। জ্যোতি 18 ও মুস্তারি 7 রানে অপরাজিত থাকেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে দাপট দেখিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগার্সরা। ঐতিহাসিক এই সিরিজ জয়ে সবচাইতে বেশি অবদান ব্যাটারদের, বিশেষ করে সুপ্তা ও ফারজানার। সিরিজ জুড়ে টাইগার ব্যাটারদের মুন্সিয়ানার গল্প ডেস্ক রিপোর্টে জানবো। এভাবেও ফিরে আসা যায়। চন্দ্রবিন্দুর এই মধুর গানের চেয়েও মধুর ফিরে আসার গল্প লিখলেন শারমিন আক্তার সুপ্তা। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর চলতি আয়ারল্যান্ড সিরিজ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল বাংলাদেশ নারী দলের এই ব্যাটারের। তবে সুপ্তার এই পারফরমেন্সের পেছনের গল্পটা এতটা মধুর ছিল না। পারফরমেন্স খারাপ থাকায় গত বছর জুলাইতে ভারত সিরিজের পর দল থেকে বাদ পড়েন তিনি। এরপর দলের বাইরে ছিলেন দীর্ঘ 1.5 বছর। কিন্তু হতাশার এই সময়টা নিজেকে হারিয়ে ফেলার বদলে উল্টো গড়েছেন টাইগার্স এই ব্যাটার। সুপ্তার এই ফিরে আসার গল্পে সুপ্তার চেয়ে সবচেয়ে বড় অবদান কোচ সালাউদ্দিনের। জহুরি যেমন জোহর চেনে, তেমনি পরিশ্রমী সুপ্তাকে পেয়ে ব্যাটিং পরামর্শ দিয়ে বাদ পড়া থেকে বানালেন দেশের নাম্বার 1 ব্যাটার। সুপ্তা এই সিরিজে 3 ওয়ানডেতে 70 গড়ে করেছেন 211 রান, হয়েছেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। 1.5 বছর পর দলে ফিরেই করেছেন বাজিমাত। প্রথম ম্যাচে খেলেছেন 89 বলে 96 রানের দুর্দান্ত এক ইনিংস। শুধু সুপ্তা নয়, এই সিরিজ জুড়ে ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়েছেন সুপ্তার সঙ্গী ফারজানা হক পিঙ্কিও। টাইগার্স এই ওপেনার 350-তে 57.33 গড়ে করেছেন 172 রান। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই টাইগার্স টপ অর্ডার ব্যাটার। মূলত এই দুইজন ব্যাটারের পারফরমেন্সের উপর ভর করেই প্রতিটি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে জ্যোতিরা। ব্যাটারদের পাশাপাশি সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন বোলাররাও। আইরিশ নারীদের বিপক্ষে রান আটকানোর সাথে গুরুত্বপূর্ণ সময় উইকেটও তুলে নিয়েছেন তারা। প্রত্যাশিতভাবে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম 3 জনই বাংলাদেশি, যেখানে 7 উইকেট নিয়ে সবার উপরে স্পিনার সুলতানা খাতুন। এরপর নাহিদা নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 6 উইকেট। আরেক স্পিনার ফাহিমার ঝুলিতে গেছে 3 উইকেট। ফাহিমার সমান 3 উইকেট নিয়ে পরে 2টি স্থানে রয়েছেন 2 আইরিশ বোলার ডেলানি ও ম্যাগুইরি। বিগত কয়েক সিরিজেই বাংলাদেশি নারী দলের ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।
বোলাররা ভালো করলেও ব্যাটারদের হতাশাজনক ব্যাটিংয়ে জয়বঞ্চিত থাকতে হয়েছে টাইগ্রেসদের। সুপ্তা ফারজানাদের ব্যাটিংয়ে সেই হতাশা কেটেছে, বাংলাদেশও বেরিয়ে এসেছে হারের বৃত্ত থেকে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এবারে ছেলেদের ক্রিকেটের খবর। জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চাইতে 94 রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এর আগে টাইগাররা প্রথম ইনিংসে অল আউট হয়েছে মাত্র 164 রানে। শেষ বিকেলে বাংলাদেশি স্পিনাররা টার্ন পেলেও একটির বেশি উইকেটের দেখা পাননি। ওয়েস্ট ইন্ডিজ 1 উইকেটে 70 রান নিয়ে শেষ করেছে দ্বিতীয় দিন। বিস্তারিত টেক্সট রিপোর্টে। জ্যামাইকা টেস্ট যেন বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি। সাদমান মিরাজ ছাড়া কেউই ক্যারিবীয় পেসারদের সামনে মাথা উঁচুই করতে পারেনি। স্কোরবোর্ডের 100 রান ওঠার আগে 8 উইকেট হারিয়ে যেন ব্যাকফুটে ছিল বাংলাদেশ। ছোট্ট পুঁজি 164 রানের, সেটা নিয়েও টাইগার বোলাররা লড়াইয়ে তেমন করতে পারেনি সুবিধা। ক্যারিবীয় দুই ওপেনার শুরু থেকে ধীর স্থির, যদিও গতির ঝল তুলে নাহিদ রানা মিকাইল লুয়ের উইকেট তুলে নেয়। শেষ দিকে স্পিনাররা টার্ন পেলেও উইকেটে দেখা পাননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাথওয়েট 33, তার সঙ্গী ক্যাসি কার্টি অপরাজিত দিন শেষে 19 রানে। এর আগে 2 উইকেটে 69 রান নিয়ে দিনের শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। সাদমান, শাহাদাত, দীপু মিলে প্রতিপক্ষ বোলারদের ভালোই সামাল দিচ্ছিলেন, কিন্তু শাহাদাতের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের মিডল অর্ডার। লিটন দাসের পর সাজঘরে ফর্মে থাকা জাকের আলী, সাদমানও ফিরলেন জোসেফের সুইংয়ে পরাস্ত হয়ে। তার ব্যাট থেকে আসে 64 রান। 100 পার হওয়ার আগেই 6 উইকেট নিয়ে সফরকারীদের পুরোপুরি গুটিয়ে দেয় ক্যারিবীয় বোলাররা। ক্যাপ্টেন মিরাজ ও তাইজুল জুটি করার চেষ্টা করেন, তারাও যোগ করেন 41 রান। লোয়ার অর্ডার নিয়ে আর বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র 164 রানে। সাদমানের 64, শাহাদাতের 22 রানের পর মেহেদী মিরাজের লড়াকু 36 আর তাইজুল ইসলামের দিন শেষে 16। এর বাইরে 2 অঙ্কের রানের ঘরে পৌঁছতে পারেনি কোনো টাইগার ব্যাটার। 15 ওভারের বেশি বল করে সিলস মাত্র 5 রানে তুলে নিয়েছেন 4টি উইকেট। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরিতে টেস্টের পর ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাই এই সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও ইনজুরিতে থাকছে না মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয়। তবে প্রায় 1 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। বিস্তারিত রিপোর্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। 15 সদস্যের এই দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও বাদ পড়লেন টাইগার অধিনায়ক। শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ঘোষিত স্কোয়াডের বাকি সদস্যরা হলেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। 1 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের মিডল অর্ডারের নিয়মিত মুখ ইনজুরি আক্রান্ত তাওহিদ হৃদয়কে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিকেল বোর্ড। ওয়ানডে থেকে অবসর না নিলেও সাকিব আল হাসান এমনিতেই দলে নেই। ইনজুরির কারণে টেস্ট সিরিজে না খেলা মুশফিকুর রহিমও নেই এবারের ওয়ানডে দলে। আর প্রায় 1 বছর বাইরে থাকার পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ছুটিতে থাকায় ওয়ানডে স্কোয়াডে নেই পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রাতেই রওনা দেবে 4 ক্রিকেটার। তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের 3টি ম্যাচ হবে আগামী 8, 10 ও 12 ডিসেম্বর। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াড নিয়ে কথা বলেছেন টাইগার ব্যাটার তানজিদ তামিম। টাইগার শিবিরে ইনজুরি হানা দেওয়ার পরেও দল নিয়ে সিরিজ জয়ের লক্ষ্য তার। আসন্ন সিরিজে মিরাজের অধিনায়কত্ব নিয়েও মতামত জানিয়েছেন তামিম। নিজের স্কিল নিয়ে কাজ করে আরও এগিয়ে যেতে চান এই সিরিজে। রাইফুল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত। গেল মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষ জয়, এরপর ভারত ও আফগানিস্তান সিরিজে ভরাডুবি। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
আমি যেটা মনে করি যে যদি আমরা ভালো শুরু করতে পারি, সিরিজটা প্রথম ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট, যদি আমরা ভালো একটা জয় দিয়ে শুরু করতে পারি তাহলে এই ফ্লোটা আমাদের মানে সিরিজ শেষে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছে। আসলে অ্যাবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, আমরা এর থেকে ভালো করতে পারি। তো আমি যেটা প্রথমে বলছি যে সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। ক্যারিবিয়ান টেস্ট সিরিজের মাঝেই মিরপুরে ওয়ানডে সিরিজের অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ক্রিকেটাররা। তবে ইনজুরিতে ছিটকে গেছেন মুশফিক, হৃদয় ও অধিনায়ক শান্ত। মিরাজের নেতৃত্বে কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশ? না, এর আগেও উনি দুবাইয়েও ক্যাপ্টেন্সি করছে, এর আগেও অনেক সিরিজে উনি ক্যাপ্টেন্সি করছে। তো উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো আশা থাকবে যে তিনি তার বেস্টটা দিয়ে সিরিজ জয়ে হেল্প করবে আমাদের। গেল ওয়ানডে সিরিজ হারের কারণ বাংলাদেশের স্কিল নাকি মেন্টাল টাফনেস? হোমওয়ার্ক ভালোই করেছেন তামিম, টোটকাটা জানা আছে, মাঠেই সেটা দেখাতে চান। আমি যে সব শর্ট খেলে আউট হয়েছি, আমার কাছে মনে হয় মেন্টাল জিনিসটাই বেশি ম্যাটার করে এখানে। তো আমার মতে স্কিলের অনেক দিকে ঘাটতি থাকতে পারে, সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি। তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয় তাহলে ইনিংসগুলো বড় হওয়া সম্ভব। সম্প্রতি সময় পারফরমেন্স কোনো কথা বলছে না টাইগারদের হয়ে। চাওয়া একটাই, ব্যর্থতার বাঁধ ভেঙে জয়ের ধারায় ফিরুক বাংলাদেশ। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 লিগ বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন। সেখানে খেলার জন্য বিসিবি থেকে 12 দিনের অনাপত্তি পত্র পেয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের ঠাসা সূচি এবং বিপিএল এর কারণে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের হয়ে খেলা হচ্ছে না এই টাইগার লেগ স্পিনারের। চলতি বছর জুড়েই বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। গত জুনে প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলতে গিয়ে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ 14 উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন এই তরুণ। স্পিনারদের মধ্যে আফগান লেগ স্পিনার রশিদ খানের সঙ্গে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীও। এমন অসাধারণ পারফরমেন্সের পর বিশ্বব্যাপী পরিচিতি পান রিশাদ। এরপরেই বিশ্বের বিভিন্ন ঘরোয়া লিগে কদর বেড়ে যায় তার। দুর্দান্ত স্পিন বেলকিতে আস্থা রেখে তাকে নিলামের আগেই দলে ভেড়ায় অস্ট্রেলিয়ার টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। সুযোগ পেলে খেলার জন্য মুখিও ছিলেন তিনি। আগামী 21শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন বলে জানা গিয়েছিল। তবে সেই স্বপ্ন পূরণ হচ্ছে না এই লেগ স্পিনারের। এবছরের 15 ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের 27 জানুয়ারি। বাংলাদেশের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট বিপিএলও একই সময়ে মাঠে গড়াবার কথা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-20 সিরিজে খেলার কথা রয়েছে রিশাদের। তবে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল কয়েকটি ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিলে বিগ ব্যাশে খেলতে পারতেন রিশাদ। অথচ বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিটি পুরো মৌসুমের জন্য রিশাদকে পেতে চায় দলে। ফলে জাতীয় দল ও বিপিএল এর ঠাসা সূচির কারণে বিগ ব্যাশে খেলার সুযোগ আর থাকছে না রিশাদ হোসেনের। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রিশাদ। তবে শেষ পর্যন্ত বিদেশি ফ্র্যাঞ্চাইজির বেগুনি জার্সি পরে মাঠে নামা হচ্ছে না তার। আর এরই মধ্যে রিশাদের বদলি হিসেবে আফগান লেগ স্পিনার ওয়াকার সালাম খিলকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আবারও নিলামে উঠতে যাচ্ছে স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন। বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বোনহামসের মাধ্যমে আগামী সপ্তাহে নিলামে তোলা হবে এই অজি ক্রিকেটের মর্যাদার টুপিটি, যা সম্ভাব্য মূল্য ধরা হয়েছে $3,90,000 অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় $3,03,00,000 টাকা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য আভিজাত্যের প্রতীক ভাবা হয় এই ব্যাগি গ্রিন ক্যাপকে। টেস্ট অভিষেকে ক্রিকেটারদের মাথায় তুলে দেওয়া হয় সবুজ এই টুপি। এর আগেও ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন নিলামে তোলা হয়েছিল। 2020 সালে $4,50,000 অস্ট্রেলিয়ান ডলারে সেই ক্যাপটি কিনে নেন দেশটির ধনকুবের পিটার ফ্রিডম্যান। অস্ট্রেলিয়া তো বটেই, ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন ডন ব্র্যাডম্যান। টেস্টে তার 99.94 ব্যাটিং গড় সব সময় অক্ষত থাকবে এমন রেকর্ড হিসেবে ভাবা হয়। 2020 সালে $10,07,500 অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হওয়া
প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিনটি এখনো পর্যন্ত সবচাইতে দামি ক্রিকেট স্মারক। দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ওই অর্থ দান করেছিলেন শেন ওয়ার্ন। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণ পদক জয়ী নারী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। চট্টগ্রামের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক এই শুটার। 2010 সালে এসএ গেমসে 10 মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শুটিংও ছিল তার পদক। 2013 সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন। ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন তিনি। কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গেও সেভাবে রাখতেন না যোগাযোগ। ক্রীড়াঙ্গন থেকে বেশ বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর কারণটি এখনো জানা যায়নি। এবার দেশের বাইরে ফুটবলের খবর। আবারও হেরেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে 2-0 গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা 7 ম্যাচে হারল সিটিজেনরা। আর এই জয় লিগে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা আরও বেশি মজবুত করেছে লিভারপুল। এদিকে লা লিগায় টানা জয় বার্সেলোনার সাথে টেবিলের ব্যবধানটা 1 পয়েন্টে কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। বেলিংহ্যাম ও এমবাপ্পের গোলে গেতাফেকে হারিয়েছে 2-0 গোলের ব্যবধানে গ্যালাক্টিকোরা। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। কিছুতে যেন হারের বৃত্ত ভাঙতে পারছে না ম্যানচেস্টার সিটি। ম্যাচে জিততে যেন ভুলে গিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। গেল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটিজেনদের টিকতেই দেয়নি কঠিন প্রতিপক্ষ লিভারপুল। 2-0 গোলে হেরে টানা 7 ম্যাচে জয়হীন থাকলো সিটিজেনরা। লিভারপুলের কোডি গাকপো, মো সালাহ করেন একটি করে গোল। ম্যাচে শুরু থেকে আক্রমণ করতে থাকে লিভারপুল। হেডে গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন ভ্যান ডাইক। প্রথমার্ধে মো সালাহর অ্যাসিস্টে দলকে এগিয়ে নেন গাকপো। ম্যাচে একাধিকবার গোলের সুযোগ তৈরি করে লিভারপুল। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন মো সালাহ। এ নিয়ে টানা 35 দিন জয়হীন থাকলো ম্যান সিটি। ভিন্নভাবে বলতে গেলে টানা 7 ম্যাচ জয়হীন তারা। আর 2007 সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগে টানা 4 ম্যাচ হারা ম্যান সিটি কামব্যাকের গল্প লেখার স্বপ্ন দেখছে। আর ঘরে মাঠে ম্যাচ জিতে 13 ম্যাচে 34 পয়েন্ট তুলে নিয়ে লিগের শীর্ষে চলে গেছে লিভারপুল। অন্যদিকে ম্যান সিটি সমান ম্যাচে 23 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ। এদিকে স্প্যানিশ লা লিগায় গেতাফেকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এনফিল্ডের হারের ক্ষত ভুলে সান্তিয়াগো বার্নাবুতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল কার্লোস আনচেলত্তির সামনে। সেই পরীক্ষায় ভালোভাবেই উঠে গেছেন এই কোচ। লা লিগায় নিজেদের মাঠে গেতাফেকে হারিয়ে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে মাত্র 1 পয়েন্টে। বার্নাবুতে গেতাফের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। ম্যাচের 28 মিনিটে বক্সের মধ্যে গেতাফে অ্যান্টোনিও রুডিগারকে ফাউল করলে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। এরপর স্পট কিক থেকে বল জালে জড়াতে ভুল করেনি জুড বেলিংহ্যাম। 1-0 গোলে এগিয়ে যাওয়ার পর রিয়াল ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি। প্রথম গোলের 8 মিনিট পরেই অফ ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোলে 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে দুর্ভাগ্য সাথে নিয়ে মাঠে নামে গেতাফে। 55 মিনিটে রিয়ালের পোস্টে বল লেগে ফেরত আসলে ব্যবধান কমানো হয়নি তাদের। এরপর ম্যাচ শেষ হবার খানিক আগে মিডফিল্ডার জন প্যাট্রিকের শট মাদ্রিদের ক্রসবারে হয়ে পোস্টে লাগলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারী গেতাফেকে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আবারও রক্ত ঝরল ফুটবল মাঠে। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে রাজনৈতিক নেতা মামাদি দোমোবয়াকে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষ অন্তত 100 জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশৃঙ্খল জনতার পাশাপাশি রাস্তায় অনেক মৃতদেহ পড়ে থাকতেও দেখা গেছে। ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা নতুন কিছু নয়। এমন বিষয়কে কেন্দ্র করে ফুটবলার এবং সমর্থকদের মধ্যে মারামারির ঘটনাও দেখা যায় মাঝে মাঝে। তবে এবার পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তাতে রীতিমতো স্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। গিনির এনজেডে করে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে গন্ডগোলের সূত্রপাত। এই ঘটনায় বেশ কয়েকজন সমর্থক মাঠে ঢুকে পড়লে শুরু হয় সংঘর্ষ। পরে তা ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের বাইরেও। স্থানীয় থানায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
গিনির জুন্তা নেতা মামাদি দমুবোয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 2021 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে গিনির ক্ষমতা দখল করেছিলেন এই রাজনৈতিক নেতা। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পরে আর কথা রাখেননি মামাদি। সেই রাজনৈতিক অস্থিরতার মাঝেই তাকে ঘিরে আয়োজিত ফুটবল খেলাকে কেন্দ্র করে হলো ভয়াবহ সংঘর্ষ। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ম্যাচ চলাকালীন বাইরের রাস্তায় বিশৃঙ্খলা দৃশ্য এবং সেখানে মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে। নাম প্রকাশ না করার স্বার্থে স্থানীয় হাসপাতালের একজন ডাক্তার জানিয়েছেন, হাসপাতালে যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ রয়েছে, অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছে, মর্গ পুরোপুরি পূর্ণ। এর আগে 2009 সালে রাজধানী কোনাক্রির একটি স্টেডিয়ামে বিরোধীদের সমাবেশে সৈন্যরা গুলি চালালে 156 জন নিহত হয়। নিরাপত্তা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ এবং স্টেডিয়ামে চার্জ করায় অনেকেই গুলি, ছুরিকাঘাত, মারধর বা পদদলিত হয়ে পিষ্ট হয়েছিলেন। ধর্ষণের শিকারও হন বহু নারী। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবারের ঘটনা ছাড়িয়ে যেতে পারে আগের সব কিছুকেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এ ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।